বর্তমান দিনে পরকীয়া এত বেড়ে গেছে কেন? লোভে। ছেলেরা পরক্রিয়া করে মেয়েদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করবে বলে, মেয়েরা ছেলেদের সাথে পরক্রিয়া করে পয়সা নেওয়ার জন্য। মানুষের বর্তমান দিনে এত সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ার প্রচুর কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে। দেখো, তন্ত্র একটা এমন জিনিস, তন্ত্র তো আমাদেরকে জানতে হবে, জ্যোতিষও জানতে হবে, তন্ত্রও জানতে হবে। সব কিছু জ্যোতিষ দ্বারা সেটা মানে সমাধান হয় না। তন্ত্র আমাদের লাগে, মানে জ্যোতিষ দিয়ে জানা যায়, তন্ত্র দিয়ে সলভ করা যায়। বাসে, ট্রামে, ট্রেনে বিভিন্ন জায়গাতে দেখি যে 3 ঘন্টা বা 3 দিনে, একদিনে বশীকরণ। যুক্তিহীন, এর কোনো যুক্তি তুমি খুঁজে পাবে না। হয় না বলছি না, কখনো না, হয়ই না। প্রথমত বশীকরণ বলে কিচ্ছু হয় না। মানে দুই ভাই মানে হচ্ছে জ্যাঠতো আর খুড়তো, একই বাড়িতে থাকে, বাবা মা আর তার ছোট ছেলে এসছে। ওর যে জেঠু আছে, জেঠুর একটা ছেলে আছে, দুটোই ছেলে। দাদার ছেলেটা কোনো কারণে খুব ভালো জায়গায় গভর্নমেন্টে চাকরি পেয়ে গেছে। ছোট ছেলেটা যখনই দেখছে দাদাটা চাকরি পেয়ে গেছে বা ভাইয়ের ছেলে চাকরি পেয়ে গেছে, ওটা আর মেনে নিতে পারছে না। আপনার ছেলের ছকে তো গভর্নমেন্ট সার্ভিসই নেই, কিন্তু আমি আমার ছেলেকে সামলাতে পারছি না, আমার ছেলে পুরো ভেঙে গেছে, দুমড়ে মুচড়ে পড়ছে, ও কিছু একটা করে ফেলবো, ডিপ্রেশনে যাচ্ছে, আপনি এমন কিছু একটা করুন যাতে ও চাকরি জয়েন করতে না পারে, আপনি বান মেরে দিন। হ্যাঁ, আপনি বান মেরে ওকে কিছু একটা করুন যাতে ওর ডেটটাও ফাইন মানে ওই হয়ে যায়, জয়েন করতে না পারে। তখন আমি ওনাকে বললাম, কারোর ক্ষতি করে আপনি কখনো ভালো থাকতে পারবেন না দাদা। নতুন বিয়ে হয়েছে, 4-5 মাস হয়েছে, বিয়ে হয়েছে 4-5 মাসেই এই সমস্যা, তাহলে বছর গেলে কি হবে আমি জানি না। আপনি এমন কিছু করুন, ছেলের বউ ছেলে যেন শ্বশুর বাড়িতে না যায়, ওদের শ্বশুর বাড়ির সাথে বিচ্ছেদ করিয়ে দিন, ঠিক আছে? বাবা মাকে যেন দেখলে সহ্য করতে না পারে। আমি ফটো টটো সব নিয়ে এসেছি, মানে মেয়েটার মা বাবার ফটো টটো সব নিয়ে এসছে, আমি সব নিয়ে এসেছি। আপনি এমন কিছু করুন যেন আমি যেটা বলবো সেটাই শোনে, আর বউকেও আমার কন্ট্রোলে করে দিন। বিয়ের পর স্পেস ছাড়তে হয়। মারা কি করে, ছেলেগুলোকে না জাতা কলে ফেলে দেয়। সামান্য ছোট্ট ব্যাপারে এমন করে রিয়াক্ট করবে, সবার আগে এটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে, তুমি এই বাড়ির পর, আমি এই বাড়ির সব, আমার কথাই শেষ কথা হবে। প্রত্যেকটা শাশুড়ি যেটা করে, প্রত্যেক ঘরে ঘরে এই ঘটনা। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে গোসাই ঠাকুর নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি প্রথমবারের মতন গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি আনন্দিতা শাস্ত্রী। দিদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার। শুরুতেই আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, বর্তমান দিনে মানুষের সম্পর্কে এত তিক্ততা কেন বেড়ে যাচ্ছে? মানুষের বর্তমান দিনে এত সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ার প্রচুর কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে। যখনই এক্সপেকটেশন বাড়ে, যখন সেগুলো ফুলফিল না হয়, তখনই সেটা তিক্ততা বাড়ে। তুমি লক্ষ্য করবে, আমার কাছে তো এরকম বহু ক্লায়েন্ট আসে। তোমাকে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। এটা আমার মেছেদা চেম্বারে হয়েছে। আচ্ছা। মেছেদার ওখানে না, যত তুমি ভেতরে ঢুকবে, ওরা না খুব পরিশ্রমিক হয়, মানে চাষবাস, ওদের কর্মজীবন নিয়ে খুব ব্যস্ত থাকে। ওদের মধ্যে না মানে সততা খুব কাজ করে। যত তুমি গ্রামের দিকে ঢুকবে, একটা ছেলে পড়তে এসছিল কলকাতায়, তো এখানে এসে রীতিমতন কোনো কারণে একজন মেয়ের সঙ্গে যাতায়াতে মেট্রোতে পরিচয়। আচ্ছা। কোনো কারণে সেটা আমাকে যতটুকু বলেছে সেটা থেকেই আমি তোমাকে বলছি। হঠাৎ আমার চেম্বারে এসছে, মেছেদা চেম্বারে। খুব আপসেট মেয়েটা, এই ছেলেটা, ভুল বললাম, ছেলেটা ভীষণ আপসেট। ছেলেরা ন্যাচারালি কাঁদতে পারে না, আর যখন কাঁদে হাউ মাউ করে কাঁদে। কিছু কিছু ছেলের ক্যারেক্টার এরকম হয়, রাগ হচ্ছে ভেঙে দেবো, ফেলে দেবো, ছোট বড় কথা বলে দেবো, দুটো বাজে স্ল্যাং ইউজ করবো, কিন্তু ওদের বুক ফাটে তো মুখ ফোটে না, মানে চোখের জল
খুব একটা বেরোয় না। আমার কাছে মেচেদা চেম্বারে এসে ছেলেটা ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, এবং যে মেয়েটার সঙ্গে প্রেম করেছে মেয়েটাও নো ডাউট ভীষণ ভালো। মানে মেট্রোতে পরিচয়, মেয়েটা নার্সিং করতো কোনো একটা বাসজনের ওখানে কোনো একটা জায়গাতে, ও কোনো নার্সিং হোমে, মানে ও যে নার্সে হয় না, নার্সিং ট্রেনিং, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে ও মানে মেট্রোতে যাতায়াতের পরিচয়। একদিন দুদিন 3 দিন কোনো কারণে ওদের মধ্যে রিলেশনশিপ হয়। মেয়েটার 3 বোন, আচ্ছা, এটা হচ্ছে ছোট বোনের কথা বলছি, 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। তো এই যেই ছেলেটা এখানে পড়তে এসছে, এ ডক্টরি পড়ছে। পড়তে পড়তে ওদের মধ্যে একটা স্টাইপিন ব্যাপারটা থাকে, মানে আমাকে বললো যে হঠাৎ করে দিদি, যে ও কিন্তু সব জানে, ডেন্টিস্ট, মানে ও যেটা নিয়ে পড়াশোনা করছে ওটা ডেন্টিস্টে নিয়ে। তো এই নিয়ে 2 বাড়িতে কথাবার্তা সব হয়। আমি মেয়েটার পেছনে প্রচুর খরচাও করেছি। মেয়েটা কিন্তু গরিব নয়, মধ্যবর্তী পরিবার, দুটোই প্যারালালি ফ্যামিলি, মানে এও গরিব নয় ওই গরিব নয়, মানে মধ্যবর্তী। তো আমি স্টাইপিনের যা পয়সা পেতাম তো আমি মেয়েটাকে হেল্প করতাম। তার মানে এই না যে মেয়েটা আমার থেকে চাইছে, সেটা কিন্তু নয়। মানে আমি নিজে নিজে থেকে আমি ওকে খুব কম সময় একদম নিজের করে মানে ভেবে নিয়েছি। তাহলে এলাম তাহলে সমস্যাটা কোথায়? বলছে দিদি আমার প্রথমে বাড়ির লোক মানছিল না। কেন মানছিল না? মেয়েটা ক্রিশ্চান আর ছেলেটা হচ্ছে বাঙাল, মানে ব্রাহ্মণ। তো আনলাম তাতে কি আসা যায়? বলছে বাবাকে কিছুতেই আমি মানাতে পারছি না, বাবা আর জেঠুকে আমি কিছুতে, জয়েন্ট ফ্যামিলি, আমি কিছুতেই কনভিন্স করতে পারছি না। তো কনভিন্স যখন ও করতে পারছে না, ওরা দুজনে মিলে রেজিস্ট্রি করে নেয়। সেটা কোনো কারণে ফ্ল্যাশ আউট হয়ে যায়। আচ্ছা, মেয়ের বাড়ি থেকে সব জানতো, কিন্তু ছেলের বাড়ি থেকে যেহেতু কখনো মেনে নিতে পারিনি, ফ্ল্যাশ আউট হয়ে যাওয়াতে ছেলের জেঠু ভীষণ স্ট্রিক্ট, মানে বাবার থেকেও স্ট্রিক্ট, একদম ছেলেকে ঘর থেকে বের করে দেয়। আচ্ছা, বাড়ি থেকে বের করে দেওয়ার পর মেয়ের বাড়ির লোক যেহেতু জানে, ছেলেটা কি করলো, মেয়ের বাড়িতে এসে থাকতে শুরু করলো। রেজিস্ট্রি হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফের মতনই থাকতো। কিছুদিন থাকতে যাওয়ার পর দেখছে মেয়েটার মধ্যে ব্যবহার পরিবর্তন পাচ্ছে, আচ্ছা, ব্যবহারে চেঞ্জিং আসছে। তখন ও অবজার্ভ করতে থাকে, মানে এক ঘরে শুতে ধরো ওদের মধ্যে যখন নতুন বিয়ের যেমন একটা রিলেশন ছিল, টানা 3 মাস থাকার পর মেয়েটা কেমন ডিটাচ হতে থাকছে, আস্তে আস্তে ডিটাচ হচ্ছে। তো ওর মনের মধ্যে হাজার রকম প্রশ্ন আসছে, কি হচ্ছে, আমার কি কোথাও খামতি থেকে যাচ্ছে, কেন আমার সাথে এরকম বিহেভিয়ার করছে। এবার কি করেছে, ও ফলো করতে শুরু করেছে মেয়েটাকে, মানে ছেলেটা মেয়েটাকে ফলো করছে। কিছু সিমটমও দেখেছে, যে কোনোদিন ফোনের মধ্যে ফোন লক করতো না, এখনো লক করছে। মেয়েটার মা প্রথম ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু মেয়েটার মা একটু লোভী ছিল। মেয়েটাও কিন্তু খারাপ ছিল না, কিন্তু মেয়েটার ব্যবহারের পরিবর্তন মেয়েটা বুঝতে পারছে, ছেলেটা বুঝতে পারছে। মেয়েটা লোভী ছিল, মেয়ের মাটা লোভী ছিল, কিন্তু মেয়ে ভীষণ ভালো ছিল। মেয়েও কিন্তু ছেলেটাকে ভীষণ ভালোবাসে। মেয়ে বলল বাইরে গিয়ে রুম ভাড়া করে থাকবো, এখন সবে আমিও করছি, এখনো আমার চাকরি ফাইনাল হয়নি, জব পাইনি, তুমিও এরকম, তো আমাদের তো নিজেদেরই বাড়ি আছে, তো চলো আমরা আমাদের বাড়িতেই থাকি, একটু সেটেল হয়ে আমরা কোনো ফ্ল্যাট বা কোনো জায়গায় চলে যাব। তো ছেলেটাকে ওরা রীতিমতন খুব কনভিন্স করে, যাই হোক ছেলেটাও রাজি হয়ে যায়। ইতিমধ্যে হঠাৎ মেয়েটার ফোনে একটা মেসেজ আসে, যে কি বেশ একটা মেসেজ আমাকে বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না, তবে সন্দেহজনক একটা মেসেজ, অতটা মনে থাকে না। তো এটা করার পর তারপর কিছুদিন পর থেকে মেয়েটা দেখছে কি হঠাৎ ওকে দেখলেই রেগে যাচ্ছে, ওকে দেখলেই ইরিটেট হয়ে যাচ্ছে, মানে ছেলেটাকে। হ্যাঁ, যেই ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আস্তে আস্তে চিরতার থেকেও তেতো হতে থাকছে। ফিজিক্যাল রিলেশন নেই, স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন বন্ডিং সেটা নেই। বলছে যদি আমি ওর সঙ্গে রাস্তায় বেরোচ্ছি তখন রিলেশনটা নর্মাল কথা বলছে, আমাকে দেখলেই যেন তেলে বেগুনে জ্বলে উঠছে, অসহ্য মুখের ভাষা। আমি এই মেয়েকে আমি চিনিই না, মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাবছি কারোর সঙ্গে কি রিলেশনে জড়িয়েছে, ফোন লক করে রাখছে। তারপরেই আমি ওকে ফলো করতে থাকি।
যখনই আমি ওকে ফলো করতে রাখলাম, আমি সেরম নেগেটিভ কিছু আমি পাচ্ছি না। তাহলে আমার মনে প্রশ্ন জাগছে, তাহলে ও এরকম করছে কেন? ও আমার কাছে আসলো, এসে হাউ মাউ করে কাছে। হঠাৎ মেয়েটা ওকে একদিন বলেছে আমি তোমার সাথে থাকবো না। এদিকে ছেলেটা পুরো ফ্যামিলির এগেনস্টে গিয়ে মেয়েটার কাছে চলে এসছে, বলছে আমি তোমার কাছে থাকবো না। তখন বলছে আমি কি করেছি? তুমি আমার 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 ফল্ট বলো, আমি তোমার কিসের সমস্যা হচ্ছে, তোমার কি প্রবলেম হচ্ছে আমাকে বলো। না আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমার তোমাকে দেখলেই কেমন একটা অসহ্য লাগছে, আমি আমি জানি তুমি ভালো, কিন্তু আমি তোমাকে মেনে নিতে পারছি না। তখন বলছি এতদিন পর কেন তোমার এটা মনে হচ্ছে? ওরা প্রেম করেছে প্রায় 3 বছর, বিয়ে হয়েছে 4-5 মাস, নতুন নতুন, তারপর থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। তো এই নিয়ে যখন আমার কাছে আসে, তো আমাকে বলছে দিদি এর পাগলের মতন কাজ, যে পাগলের মতন কাজ, যে রীতিমতন ওকে ঘর থেকে বের করে দিয়েছে রাত্রিবেলা। মানে ওরা যখন ঝামেলা করেছে, ওর মা এসে বলেছে এটা ভদ্র বাড়ি, তুমি এখানে অশান্তি করবে না, তুমি তোমার বাড়ি চলে যাও। আমার মেয়ে যখন তোমাকে মেনে নিচ্ছে না, তোমাকে আর এখানে আমি জায়গা দিতে পারবো না। ছেলেটাকে রাত্রিবেলা এক জামা কাপড়ে, ছেলেটা এতটাই ব্রেন কাজ করছিল না যে লাগেজ নেবো না বেরোবো, ঝামেলা ঝাঁটি হয়েছে, বের করে দিয়েছে। একবারের জন্য মেয়ে বললো না যে তুমি যেও না, আমি তোমার সাথে যাবো বা কিছু। উল্টে মেয়েটা বলছে দাঁড়া 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 দাঁড়া, এরকম ঠিক এরকম ভাবে বলছে, আমাকে যেভাবে বলছে দাঁড়া 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 দাঁড়া, তোর মানি ব্যাগে দেখ, আমি কাল রাত, তোর মনে পড়ছে কিনা জানি না, তোকে আমি একটা এটিএম দিয়েছিলাম, আমি টাকা তুলতে পারছিলাম না বলে আমাকে এটিএমটা দিয়ে যা। মানে এরম ভাবে কথা বলছো, কিন্তু আমাকে বলছে দিদি আমি যা পয়সা পাই আমি ওর পেছনে কিন্তু খরচা করে দিই। ঠিক আছে দিদি, এটা কি থেকে হচ্ছে, কেন করছি? আমি একে চিনি না, আমি একে জানি না। আমি যখন ওর ছক দেখলাম, মেয়েটার ছক দেখলাম, মেয়েটার ক্যারেক্টার ভেরি গুড, ছকে অনেক কিছু বোঝা যায়। ছক দেখো, তন্ত্র একটা এমন জিনিস, তন্ত্র তো আমাদেরকে জানতে হবে, জ্যোতিষও জানতে হবে, তন্ত্রও জানতে হবে। সব কিছু জ্যোতিষ দ্বারা সেটা মানে সমাধান হয় না। সব কিছু আমরা যে জ্যোতিষ দ্বারা সমাধান করব তা কিন্তু হয় না, তন্ত্র আমাদের লাগে। মানে জ্যোতিষ দিয়ে জানা যায়, তন্ত্র দিয়ে সলভ করা যায়। ঠিক আছে, তা ও যখন আমার কাছে আসলো, আমি ওকে বললাম তুমি এই জিনিসগুলো নিয়ে এসো। আমি ছকে তো দেখছি খুব ভালো, কোনো প্রবলেম নেই, কোনো ডিস্টার্ব নেই, এমন না যে মাঙ্গলিক বা মেয়েটার ক্যারেক্টার খারাপ বা ছেলেটার এরকম, সব ভালো। কিন্তু ওদের মধ্যে ডিভোর্সও নেই, ওদের ছকের ডিভোর্সও নেই। ছেলেটার ছকটাও ভালো, মেয়েটার ছকটাও ভালো, ডিভোর্স নেই। ওদের কি করেছে, ওর যে জেঠু ছিল, জেঠু আর জেঠিমা অনেক পুরোনো দিনের লোক, তো গ্রামের দিকে লোক, ওরা এইগুলো খুব করে। ওরা ওদের রিলেশনটাকে কাট করিয়ে দিয়েছিল, ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিক করে। মানে ছেলেটার জেঠু? হ্যাঁ। ও, মানে যে বার করে দিয়েছিল বাড়ি থেকে। তখন আমি ওকে বললাম যে এই জিনিসগুলো, এই সব জিনিস করতে গেলেও তো কিছু জিনিস লাগে, ও পেলো কোথা থেকে? কিছু তথ্য বলছে দিদি সোশ্যাল মিডিয়াতে তো ফটো অ্যাভেলেবেল, ফটো হয়তো ওখান থেকে বের করে নিয়েছে, কিন্তু ওর জামা কাপড় লাগবে, ওর জামা কাপড় তো বাড়িতেই সব আছে। কি করেছে, ছেলেটাকে বেঁধে রেখে এমন করেছে, মেয়েটা যেন ওকে দেখলেই ঘৃণা পায়, তিক্ততা পায়, ওকে দেখলেই যাতে সহ্য করতে না পারে, এরকম কাজ করেছে। মানে কাজটা তাহলে ছেলেটার উপরেই করেছে না মেয়েটার উপরে? মেয়েটার উপর করেছে। ও আচ্ছা। ফটো দিয়ে মেয়েটার উপরটা কাজটা করেছে। কাজটা এরকমই করেছে যে মেয়েটা যেন এর সংস্পর্শে গেলেই একে দেখলে যেন ইরিটেট হয়ে যায়, বিচ্ছেদের কাজ করেছে। আচ্ছা। একে অপরকে দেখলে সহ্য করতে পারছে না, রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছে, থাকতে পারছে না, কিন্তু অথচ যখন বাইরে যাচ্ছে 2-1 কথা বলছে, যেই ঘরের ভেতর ঢুকছে তুরান্ত অশান্তি। কিছুটা নেগেটিভ বাস্তুরও এফেক্ট পড়ে আছে, কিছুটা তো বাস্তুর এফেক্টও ওখানে আছে, কিন্তু ছক ওদের খুব ভালো, খুব ভালো ছক। এখন মানুষ কি করছে জানো তো, এক্সপেকটেশন মানুষের, এই যে কেন বলছি এক্সপেকটেশন থেকে এত তিক্ততা বাড়ছে, ছেলেটার তো মেয়েটার উপর একটা এক্সপেকটেশন ছিল। এই ছেলেটাই যখন আমার কাছে এসে যখন আমাকে বলছে দিদি আমি এর জন্য সব ছেড়ে দিয়েছি, মা বাবা, আমার ছোট বোন, আমার ফ্যামিলি, আমি চাই যেন একে শেষ হতে দেখতে, আমি ওকে শেষ হতে দেখতে চাই।
কেন এটা বলছো? ওর যে এক্সপেকটেশনটা করেছে ওই এক্সপেকটেশনটা তো ফুলফিল করেনি, ও সবার এগেনস্টে গিয়ে ওর সাথে বিয়ে করলো, তাই তো? বাড়ির লোক ওর মেনে নিল না, ব্রাহ্মণ পরিবারের ব্যানার্জি পরিবারের ছেলেও ও কাকে বিয়ে করলো? একটা ক্রিশ্চিয়ান মেয়েকে বিয়ে করলো, সবার এগেনস্টে গিয়ে বিয়ে করলো। কিন্তু যার হাত ধরে বেরালো সে কি তাকে ঠিক করতে পারলো? কিন্তু আমি যখন ওকে বোঝালাম, দেখ এটা ওর দোষ নয়, ওকে করানো হচ্ছে, তখন ও গিয়ে শান্ত। ও যে তিক্তটা থেকে আমাকে বলল যে তুমি এমন কিছু করো, ওর কিন্তু এইটা আমাকে বলেনি যে তুমি এমন কিছু করো ও যেন আমার কাছে ফিরত আসে, তুমি এমন কিছু করো আমি ওকে শেষ হতে দেখতে চাই। মৃত্যু চাইছে না, কিন্তু আমি যতটা কষ্ট পাচ্ছি যেন সে ততটা কষ্ট পায়। আমি যে ওর জন্য এতটা ব্যাকুল হয়ে উঠছি, ও যেন তার 10 গুণ আমার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ও আমার কাছে আসতে চাইবে কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করবো না। কতটা তিক্ততা, কেন আসছে তিক্ততা? অনেক ওর কাছ থেকে এক্সপেকটেশন করে ফেলেছে। একটা ছেলে বা একটা ছেলেরা না খুব চাপা হয়, মেয়েরা কেঁদে কেটে সব রকমভাবে এক্সপ্রেস করতে পারে, ছেলেরা পারে না। তখন ওরা কি করে, যখন আমার কাছে যখন এসছে মেছেদা চেম্বারে, শুভঙ্কর আমি তোমাকে কি বলবো, ওকে দেখে না মানে আমি পুরো মানে বাক্য হারিয়ে ফেলছি, এত হাউমাউ। আমি এরকম হাউমাউ করে মেয়েদেরকেও কাঁদতে দেখিনি। কেন কাঁদছে জানো? আজকে ও না ঘরের আছে না ও বাইরের আছে, দুটো দিকই গেছে। সব শেষ। ওর বাড়ির লোক ওকে আর মেনে নিচ্ছে না, কারণ ওটাকে মেনে নিচ্ছে না কেন, এটা তো প্ল্যান করেই ও জেঠু জেঠিমা করেছে। জেঠু জেঠিমা খুব ওর স্ট্রিক্ট। যখন আমি ওকে বলি যে এরম এই কারণেই করেছে, তখন ওকে বললাম তুই আমাকে একটু সময় দে, আমার কাছে এসছিস, আজকে এসছিস আর তুই কালকে রেজাল্ট পাবি তা কিন্তু নয়। আমি ভগবান নই, আমি কিন্তু আমার কাছে আজ আসলে কালকে রেজাল্ট পাওয়া যায় না, সময় নিয়ে আসতে হবে। আমি 2 নম্বরই চিটিংবাজি করতে পারি না, এই 1 মিনিট 2 মিনিট 3 দিনে কাজ আমি পারি না। আর আমি লিখে দিতে পারবো বাই অন ক্যামেরায়, কেউ আজ পর্যন্ত যারা যারা বলে 24 ঘন্টায় কাজ, 1 দিনে কাজ, 3 দিনে কাজ, তাদের কারোর কাজ হয় না। ওটা একটা ক্লায়েন্টকে টানার জন্যে এই ধরনের কথা বলে। কিন্তু এই তো আমরা বাসে, ট্রামে, ট্রেনে বিভিন্ন জায়গাতে দেখি যে 3 ঘন্টা বা 3 দিনে, একদিনে বশীকরণ। যুক্তিহীন, এর কোনো যুক্তি তুমি খুঁজে পাবে না। হয় না বলছো? না, কখনো না, হয়ই না। প্রথমত বশীকরণ বলে কিচ্ছু হয় না। তুমি একদম সোজা সাপটা কথা শুনে রাখো, তোমার কাউকে ভালো লাগছে, তুমি তাকে বশ করতে চাইছো, তুমি সাপোজ আমি তোমায় বলছি, ধরো তোমার একজনকে ভালো লাগে, ওয়ান সাইড লাভ, ওর তোমার উপর কোনো উইকনেসই নেই, তোমাকেও সেই চোখে দেখেই না। পৃথিবীতে এরকম কোনো জ্যোতিষী আছে নাকি দেখিও তো, যে সে ব্ল্যাক ম্যাজিক করে তোমার উপর তার মতন তোমার মানে ওরও তোমার মতন তোমার উপর অ্যাট্রাক্ট করে দেখাক, তাও আবার 1 দিন 2 দিন 3 দিনে। মানে বশীকরণ বলে কিছুই নেই তুমি বলছো? বশীকরণ হয় না তা নয়। বশীকরণের ডেফিনেশন, বশীকরণ একটা ক্রিয়া, ঠিক আছে? বশীকরণের ডেফিনেশন এটা না যে তারাপীঠের ভেড়া করে রেখে দেওয়া, পাঠা করে রেখে দেওয়া। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটাকে সুন্দর রিলেশনশিপে নিয়ে আসা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটাকে সুন্দর মতন সামঞ্জস্যের মধ্যে। দেখো, প্রত্যেকটা রিলেশনের মধ্যে ঝামেলাঝাটি অশান্তি আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকবেই। আমি এই প্রফেশনে আছি, তার মানে কি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না? 100% হয়, 100% হয়, সবার মধ্যে হয়, সবার মধ্যে হয়। কিন্তু সেটা একটা সামঞ্জস্যের মধ্যে থাকে, সামঞ্জস্যের মধ্যে থাকে। যারা ডাক্তার মানে কি তাদের রোগব্যাধি হয় না? যারা দাঁতের ডাক্তার তাদের কি দাঁতের ব্যথা হয় না? যারা চোখের ডাক্তার তাদের কি চোখের মাইগ্রেন হয় না? যারা স্কিনের ডাক্তার তাদের কি স্কিনে প্রবলেম হয় না? তাদের কি হেয়ার ফল হয় না? যে বশীকরণ বলে যে একটা ব্যাপার আছে, যে আমি যা বলবো তাই শুনবে, এরম ভাবে হয় না। লোক ঠকানো 1 দিন 2 দিন 3 দিনে তো হয়ই না। আচ্ছা, তাহলে ওই যে বিচ্ছেদ ক্রিয়াটা যে ওরা করলো, তার রেজাল্টটা কি হলো? ওরা তো বিচ্ছেদ ক্রিয়া করেছে এই কারণেই যাতে ওদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়, সেটা ওরা সাকসেস হয়েওছে। এবার আমি যখন বললাম যে তোমাদের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, তো তখন ও কিছুটা অবাক হয়, আমি বললাম দেখো, তোমার গার্লফ্রেন্ড ভালো, কারোর সাথে ওর রিলেশন নেই। এখন জ্যোতিষীদের কাছে গেলেই সবার আগে একটা কথা বলেই মানুষকে বিভ্রান্ত করে দেয় যে ওর কারোর সাথে রিলেশন আছে, আরও তাকে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। তখনই কি বলবে, তাহলে দিদি বিচ্ছেদের কাজ করা মানে একটু পয়সা পাওয়ার জন্য? আগে দেখতে হবে না, একটা ছেলের উপর আমি যে স্ক্যান্ডেল লটাবো বা একটা মেয়ের উপর, সে তো আমাদের যেই আসুক আমাদের কাছে তো অনেক বিশ্বাস আর ভরসা করেই আসে।
আমরা ডাক্তারের কাছে কখন যাই? যখন আমরা অসুস্থ হয়ে যাই। আমাদের কাছে নর্মাল মানে কোনো শপে গিয়ে ওষুধ খেয়েও কাজ হয় না, তখন আমরা ডক্টরের কাছে যাই, তাই তো? তো মানুষ আমাদের কাছে কখন আসে? যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যে আমি যাচ্ছি, আমি কিছু সুরাহ পাবো বলেই যাচ্ছি। এবার আমি সেই সুযোগটা নিতে পারি না, কখনো নিতে পারি না, এটা সম্ভব নয়, তাই তো? একদমই তাই। এবার যখন আমার কাছে সে আসছে, আমি যদি এটাই হয়, আমাকে যেটা বলছে, দিদি আমাকে তো একজন বললো যে ওর সঙ্গে কারোর রিলেশন আছে। আমি বলছি, যে তোমাকে বলেছে ওর সাথে কারোর রিলেশন আছে, ও কিছু দেখে তো বলেছে, কি দেখে বলেছে তুমি তাকে জিজ্ঞেস করবে? কারোর সাথে ওর রিলেশন নেই। বলছে, দিদি তুমি শিওর বলছো? আমি বলছি, একদম 1000% শিওর, ওর সাথে কারোর রিলেশন নেই। একটা বলে দিলাম যে ওর সাথে রিলেশন আছে, একটা ছেলে আসলো, তাকে বলে দিলাম তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে মিসবিহেভ করছে, তার মানেই কারোর সাথে রিলেশন আছে। এরমভাবে হয় না, শিখতে হয়, জানতে হয়। তারপরে আমি যখন বললাম ওকে যে এখানে একটা বিচ্ছেদের কাজ করা হয়েছে, যাতে তোমরা একে অপরকে দেখলে ও যেন তোমায় দেখে ইরিটেট হয়, ও যদি তোমায় ছেড়ে তাহলে তুমি ব্যাকফুটে আসবে, আচ্ছা, ঠিক আছে? দেখো তুমি এসছো আমার কাছে, তাই তুমি এসছো আমার কাছে। তখন আমি বললাম, ওর ব্যবহার করা জামা কাপড়ের টুকরো তুমি আমাকে এনে দিতে পারবে? বলছে, দিদি হ্যাঁ আমি পারবো। তখন আমি বললাম, তাহলে কি আছে তোমার কাছে ওর ব্যবহার করার জায়গা? যাই হোক, আমাকে একটা বললো। তো ও তো খালি হাতেই বেরিয়েছিল, বলছে আমি ম্যানেজ করে দিতে পারবো। এখন ও কোথা থেকে ম্যানেজ করেছে আমি জানি না, কিছু কিছু জিনিস নিয়ে আসলো। আমি তাও এটা অনেক দিন আগেকার কথা বলছি। তারপরে ও আমাকে বললো, দিদি আস্তে 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 যখন ও আমি বললাম, তুমি নিজে থেকে কোনো কন্ট্যাক্ট করবে না, আমি তোমাকে যেমন বলবো তুমি সেমন চলো, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার, তোমার নয়। আমার কথা মতন যদি চলো তুমি রেজাল্ট পাবেই। আমি কোনো অসম্ভব কাজ করতে পারি না, কোনো মানে বাজে ইন্টেনশন নিয়ে আমার কাছে যদি তুমি আসো, আমি সেই কাজ করি না। আমি মানুষের ভালো করতে যদি না পারি, আমি ক্ষতি করব না, কারণ কর্মফল রিটার্ন আসে। আমি ভীষণ কর্মফল ভানি। ইহকালেই তোমাকে সব দিতে হবে, পরকাল বলে কিচ্ছু নেই আমি মনে করি। ব্যাকফায়ার আছে তার। ব্যাকফায়ার আছে। ওরা তো স্বামী স্ত্রী, একজন শুধুমাত্র কিছুটা নিজের ইগোকে স্যাটিসফাইড করবে বলে বিচ্ছেদের কাজ করেছিল, সেটা যখন সব ঠাকুরের আশীর্বাদে এখন তারা ভালো আছে। আমি তো এটা অনেক মাস আগেকার কথা বলছি, এখন তারা ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। আমি বলেছিলাম হ্যাঁ ঠিক হয়ে গেছে। আর আমি ওকে বলেছিলাম, তুমি যে এই কাজটা করেছো, তুমি কারোর কাছে গিয়ে হেল্প নিয়েছো, এটা তুমি জানাবে না, মেয়েটাকে জানাবে না। তো আস্তে আস্তে ওরা এখন ভালো আছে। তাহলে এই কাজটা যে আজকে এসছে কালকে রেজাল্ট পেয়েছে তা না, তাহলে তো ভগবান হয়ে যাব, ভগবানকে ছেড়ে আনন্দিতা শাস্ত্রীকে পুজো করবে, এটা সম্ভব না। এটা তো আমি বলেও দিয়েছিলাম যখন আমার কাছে এসেছিল, যে তুমি আশা করবে না যে 2 দিন 3 দিনে এটা কাজ হবে, আমি পারবো না। তোমার যদি খুব এমার্জেন্সি থাকে, তুমি অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক তুমি তাদেরকে দেখিয়ে নিতে পারো, কারণ এটা অবাস্তব জিনিস, আমি বাস্তব করে দেখাতে পারবো না। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। তুমি কথাটা ঠিকই বলেছো, ট্রেনে বাসে দেখবে অনেক পোস্টার লাগানো থাকে, 221 টাকায় বশীকরণ, 151 টাকায় বশীকরণ। বশীকরণ বলো বা যে কোনো তন্ত্র বলো, করতে গেলে তো কিছু সামঞ্জস্য লাগে। সেই সামঞ্জস্যগুলোর কত দাম তারা মানে কল্পনা করতে পারে না। যদি তুমি অথেন্টিক জিনিস নিয়ে করো, মায়াং থেকে তো জিনিস আসে, তুমি কল্পনা করতে পারবে না যে কত কস্টলি জিনিস, কত কস্টলি যেই সব মানে ওই সামগ্রী, কিছু কিছু সামগ্রী, সব সামগ্রী না, কিছু কিছু সামগ্রী প্রচুর কস্টলি। একটা মানুষের মনকে ঘোরানো চারটিখানিক ব্যাপার না। তুমি চাইলেই আমি তোমার মাইন্ড ডাইভার্ট করতে পারবো না, তো আমি চাইলেই রাম শাম যদু মধু XYZ, কারণ এরমভাবে সম্ভব নয়। আর চাইলেই যাকে তাকে বশীকরণ করা যায় না। বশীকরণ করতে গেলে প্রথমত বশীকরণ বলে কিছু হয় না, বশীকরণের একটা ক্রিয়া, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকবে, এটাই ন্যাচারাল ব্যাপার। আজ পর্যন্ত তুমি আমাকে দেখাতে পারবে না শুভঙ্কর যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর ঝামেলা, প্রচুর ঝাঁটি হয়েছে, হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে প্রচুর ঝামেলা ঝাঁটি হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, কারো জ্যোতিষীর কাছে গেছে বা কোনো তান্ত্রিকের কাছে গেছে, বশীকরণ করে সেই লোকটাকে ভেড়া করে রেখেছে। হয়তো ঠিক হয়ে গেছে, অশান্তি হয় না, কিন্তু ভেড়া করে রেখেছে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, একটাকেও আমাকে দেখাক, হয় না এগুলো। বশীকরণের মানেই লোকে এখন পুরোটাই উল্টো মানে বানিয়ে দিয়েছে, বশীকরণের মানেই এখন উল্টো বানিয়ে দিয়েছে। আর এখন কি হচ্ছে জানো তো, মানুষ মানুষের ভালো চায় না, মানুষ মানুষের ভালো চায় না। এটা তো কলিযুগ, তোমাকে এটা মেনে নিতে হবে। তোমার ভালো দেখলে পাশের বাড়ির লোক যতটা না জ্বলবে, তোমার নিজের লোক তার 10 গুণ জ্বলবে।
এটা একদম ফ্যাক্ট। ঠিক কথা, ফ্যাক্ট। 100%। আমি তোমাকে আর একটা ঘটনা বলি, সোনারপুরের ঘটনা বলছি। দুই ভাই মানে হচ্ছে জ্যাঠতো আর খুড়তো, আচ্ছা একই বাড়িতে থাকে, আচ্ছা ঠিক আছে। ছোট ভাইটা এসছিল আমার কাছে, মানে বাবাটা আর মাটা। ছোট ভাইটার ভালো জায়গা থেকে নরেন্দ্রপুর মিশন থেকে পড়াশোনা করেছে। এরকম ছোট ভাই এসছিল, বাবা মা আর তার ছোট ছেলে এসছে। ওর যে জেঠু আছে, জেঠুর একটা ছেলে আছে, দুটোই ছেলে, মানে ভাইয়েরও ছেলে, দাদারও ছেলে। দাদার ছেলেটা কোনো কারণে খুব ভালো জায়গায় গভর্নমেন্টে চাকরি পেয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ছোট ছেলেটা সেরমভাবে চাকরি পায়নি, এখনো পড়াশোনা করছে, কিন্তু ওরা 1-2 বছরে ছোট বড় হবে মোস্ট প্রবাবলি। বছর কি মাস হবে আমার অতটা মনে পড়ছে না। ছোট ছেলেটা যখনই দেখছে দাদাটা চাকরি পেয়ে গেছে বা ভাইয়ের ছেলে চাকরি পেয়ে গেছে, ওটা আর মেনে নিতে পারছে না। আমার কাছে এসছে সোনারপুর চেম্বারে, আপনি এমন কিছু একটা করুন যে ছেলে যেন আর চাকরি জয়েন করতে না পারে। রিয়েলি এটা আমি ভাবা যায়। মানে এটা বাস্তব কথা বলছি। আমি একটাও মানে আকাশ কুসুম গল্প আমি করি না। আমার লাইফে যা ঘটেছে, যা বাস্তব ঘটনা প্রচুর আছে। আমি যদি বলি তুমি এমনও ঘটনা আছে মানে তুমি বলছো দিদি এরম হয়, হ্যাঁ হয়। ডক্টরের চেম্বারে যখন ডক্টর যখন ওই সিটে বসে বা লয়ার যখন সিটে বসে, ওরাই জানে কি কি কেস পায় ওরা। ঠিক কথা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তখন আমি বলছি কি চাইছেন আপনি, কি বলতে চাইছেন আপনি বলুন। আপনার ছেলের ছকে তো গভর্নমেন্ট সার্ভিসই নেই, তাহলে আপনি ওকে গভর্নমেন্ট সার্ভিস পড়াচ্ছেন কেন? এটা তো গভর্নমেন্ট সার্ভিসের চার্ট নয়। আপনার দাদার ছেলে পেয়ে গেছে, তাহলে ওর ছকে আছে। আমি তো জানি না তার ডিওবি কি, সে পেয়ে গেছে, তার ডেফিনেটলি কপালে আছে তাই পেয়েছে। কপালের ঊর্ধ্বে কিচ্ছু হয় না, কিচ্ছু পাবে না কপালের ঊর্ধ্বে, নিশ্চয়ই আছে তাই সে পেয়েছে। কিন্তু আমি আমার ছেলেকে সামলাতে পারছি না, আমার ছেলে পুরো ভেঙে গেছে, দুমড়ে মুচড়ে পড়ছে, ও কিছু একটা করে ফেলবো, ডিপ্রেশনে যাচ্ছে। আপনি এমন কিছু একটা করুন যাতে ও চাকরি জয়েন করতে না পারে, আপনি বান মেরে দিন। হ্যাঁ, আপনি বান মেরে ওকে কিছু একটা করুন যাতে ওর ডেটটাও ফাইন মানে ওই হয়ে যায়, জয়েন করতে না পারে। তখন আমি ওনাকে বললাম যে কারোর ক্ষতি করে আপনি কখনো ভালো থাকতে পারবেন না দাদা, কখনো হয় না। বান মারলে তো মারাই যেতে পারে, আমি মারবো না, আপনি পয়সা দিয়ে অন্য কারোর কাছে যাবেন, কিন্তু এর ব্যাক আপনিই পাবেন, আপনার ছেলেকেই পেতে হবে। আজকে পাচ্ছেন না, কালকে পাচ্ছেন না, পরশু দিন পেতেই হবে। আপনি কোর্ট পেপার নিয়ে আসুন, আমি লিখে দিয়ে দেবো। ব্যাকফায়ার হয়। আপনি চান আপনি এইটা করে না করে আপনি দেখুন আপনার ছেলে কোন দিকে গেলে আপনার ছেলের ইনক্রিমেন্ট ভালো হবে। আপনার ছেলে তো ব্যবসার ছক, আপনি ওকে ব্যবসা করান। শুক্র প্রচুর ওর স্ট্রং, ওকে কোনো রকম আপনি অনেক রকম আছে, সেই সব আমি বলে দিলাম কি কি ব্যবসা হবে, সেই ব্যবসার দিকে তো আপনি নিয়ে যান না। আমরা ভাবছিলাম ওর বাবার ওই রড আয়রন হয় না, রড আয়রনের ব্যবসা। তো বলছে আমি যদি আমার ব্যবসাটা দেখাচ্ছি না, আপনার ব্যবসা দেখবে না, আপনার ছেলের স্যাটার্ন খুব ডাউন আছে, নেগেটিভ হয়ে আছে। লোহা তো শনি দেখে না, তুমি যদি লোহার ব্যবসা করো অথচ তোমার ছকে নেগেটিভ হয়ে বসে আছে শনি, সে কোনোদিনই করতে পারবে না, উল্টে ধুয়ে মুছে নিয়ে সাফ হয়ে চলে যাবে, যতটুকু আছে সেটাও চলে যাবে। রেস্টুরেন্টের ব্যবসা করুক। তখন বলছে আমি করব না, করেনি। সত্যি আমার কথা আমি জানি না সে অন্য কোথাও গিয়ে করেছে কিনা, বাট আমার কাছে এসছে, আমি করিনি, আমি কারোর ভালো করতে না পারলে ক্ষতি করবো না। সে কি করেছে, সে যোগ্যতায়, সে পড়াশোনা করেছে, সে যোগ্যতা করেছে, তার ছকে আছে, সাই সে পেয়েছে। ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে বলে, তাহলে এরা কত ভয়ঙ্কর তুমি ভেবে দেখো। এদের ভবিষ্যৎ, এদের ছেলেরাই ভবিষ্যতে বিয়ে করে এদের বাবা মাকে দেখবে না, দেখতে পারে না। মা বলছে আমি আমার মানে ছেলের কথা বলছে, আমি আমার বাবুর, মানে ওরা বাবু বাবু করে ডাকে, নাম বাবু না, মানে আদর করে বাবু ডাকে না, আমি আমার বাবু দিনকে দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বান মারতে হবে না, চাকরিটা যাতে না হয় এরকম কিছু করুন না।
আমি তখন বললাম, এরম বলবেন না দিদি, এরম বলবেন না, আমি এরকম কাজ করব না, এরকম কাজ হয় না, আমি কেন নেগেটিভ রেজাল্ট কাজ করাবো? আপনি আমার কাছে এসছেন, আপনি আমাকে এটা বলুন না দিদি, আপনি এমন কিছু করুন, দেখুন না ওর হাতে ব্যবসা আছে না চাকরি আছে, যদি ব্যবসা হয় তাহলে কোন ব্যবসায় করলে ওর ভালো ইনক্রিমেন্ট হবে, কি ভালো যাবে, কি ওর উন্নতি হবে, আমি সেটা করে দেবো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি সেটা করে দেবো। এতে আপনার ছেলে ভালো হবে, হয়তো ওর থেকেও ভালো ব্যবসা করতে পারবে, ওর থেকেও ভালো ইনকাম করতে পারবে, আমি করে দেবো। আমি করার কিছু না, ওর ছকে আছে, আমি গাইড করে দেবো। আচ্ছা দিদি, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছেই, এই নাম্বারে যোগাযোগ করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? মানে কিভাবে যোগাযোগ করবে বা বুকিং করবে তোমাকে দেখানোর বুকিং জন্য? করবে হচ্ছে সকালবেলা 9টা থেকে রাত্রির 10টা পর্যন্ত। আচ্ছা, এই টাইমে ফোন করে বুকিং করতে হবে। হুম। আচ্ছা, আর তুমি কোথায় কোথায় বসো, মানে তোমার চেম্বার কোথায় কোথায় আছে? আমার চেম্বার আছে শিয়ালদায় আছে, হুম। তুমি আমাকে মেছেদায় পাবে, আচ্ছা। তুমি আমাকে সোনারপুরে পাবে, কালীঘাটে পাবে, বর্ধমানে পাবে, ব্যারাকপুরে পাবে, বিরাটি পাবে, বালি পাবে, আরও তো অন্যত্র। অনেক চেম্বার আছে, আপনারা যারা দেখছেন যদি চান যোগাযোগ করতেই পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। শুধু এরকম নয়, এখন যা দিনকাল পড়েছে না, কত শাশুড়িরা আসে জানো, কত শাশুড়ি বৌমার প্রবলেম, পরের বাড়ির মেয়েরা, এখন যা দিন মানে যত দিন যাচ্ছে, পরক্রিয়া তো ছেড়ে দাও, ওটা একটা ছেড়ে দাও, ওটা একটা আলাদা ব্যাপার। ভালো ভালো মেয়ে যারা সংসার করতে চাইছে, যারা স্বামী ছাড়া কিছু বোঝে, দেখো একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে না, একটা মেয়েকে হাজব্যান্ডকে মানাতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, তাকে বুঝতে হয়। লাভ ম্যারেজ হলেও বা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও, প্রেম এমন করলাম, কতক্ষণ তার সাথে সময় কাটালাম, বিয়ে হলো, এই প্রেম করলাম, ফোনে কথা বললো, কি ম্যাক্সিমাম 4-5 ঘন্টা দেখা হলো, এর থেকে না 24 ঘন্টা থাকা আর দিনে 4-5 ঘন্টা থাকার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, তাই না? একটা মেয়ে যখন ধরো বিয়ে করলো, তাকে তার হাজব্যান্ডকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার শাশুড়িকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার শ্বশুরকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার ননদ থাকলে ননদকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার দেওর থাকলে দেওরকে অ্যাডজাস্ট করে চলতে হয়, তার দেওরের বউ থাকলে যা থাকলে, এতগুলো একটা মানুষ এতজনকে অ্যাডজাস্ট করে চলে। কিন্তু সবাই ওই মেয়েটাকে একজন একজন করে যদি অ্যাডজাস্ট করে, তাহলে এত সমস্যা হয় না। শুধু খুদ বের করবে পরের বাড়ির মেয়ে বলে, এত খুদ কেন? শাশুড়িরা আসেই ছেলের সঙ্গে, ছেলের শিয়ালদা চেম্বারে এসছে, উনি কৃষ্ণনগরে থাকে, আমার কাছে এসছে, নতুন বিয়ে করেছে, হাজব্যান্ড ওয়াইফ। ছেলেটা ভীষণ মাকে ভালোবাসত, ভীষণ মাকে যেটা হয়, আমার ভাইও আছে, আমার ভাইও মাকে ভালোবাসে, তুমিও তোমার মাকে ভালোবাসবে, আমিও আমার মাকে ভালোবাসি, আমার সন্তানও আমাকে ভালোবাসে। বিয়ের পর স্পেস ছাড়তে হয়, মা মায়ের জায়গাতেই থাকবে, বউ বউয়ের জায়গাতেও থাকবে। মায়ের ভালোবাসা বউ নিতে পারে না, বউয়ের ভালোবাসা মা নিতে পারে না, এটা সম্ভব নয়। কিন্তু জানো তো, মারা কি করে, ছেলেগুলোকে না জাতা কলে ফেলে দেয়, টানাপড়ন করিয়ে দেয়। সামান্য সামান্য ছোট্ট ছোট্ট ব্যাপারে এমন করে রিয়াক্ট করবে, সবার আগে এটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে, তুমি এই বাড়ির পর, আমি এই বাড়ির সব, আমার কথাই শেষ কথা হবে। প্রত্যেকটা শাশুড়ি যেটা করে, প্রত্যেক ঘরে ঘরে এই ঘটনা। কৃষ্ণনগর থেকে আমার কাছে এসেছিল শিয়ালদা চেম্বারে, যে ছেলে নতুন বিয়ে করেছে, ছেলে মা ছাড়া আগে কিছু বুঝতো না, ছেলে বিয়ের আগে যা ইনকাম করতো সেটা সব ব্যাচেলার ছেলেরাই যা করে বেশিরভাগ, কিছু কিছু ছাড়া, যে নয় বাবার হাতে দেয় না মায়ের হাতে দেয়। কেন দেয়? হেডেক নেব না, আমার বাবা আমাকে এখানে ইনভেস্ট করে দেবে, ওটাই আমার সেভিংস থাকবে, যদি এক্সপিরিয়েন্স থাকে বাবা মা একটু বুঝদার হয়। আর যদি ছেলেরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাই ইনভেস্ট করে, তাহলে বাবা মাকে অতটা দরকার নেই। এই ছেলেটাও ছিল, মা যেটা বলবে সেটাই হবে, মা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত, মাই সব করে। মানে এক একটা পরিবারে চলে না যে মায়ের কথাই শেষ কথা, বাবা ওখানে একদম মানে পিন ড্রপ সাইলেন্স হয়ে থাকে, ভুল বললেও শ্বশুরের প্রোটেস্ট করার ক্ষমতা থাকে না, মা শাশুড়ি বলছে, মা যেটা বলছে, মানে ভয় পেয়ে চলা বউকে। কি করেছে, বউটা যখন বিয়ে করে এসছে, দেখছিলে কি বউ খারাপ নয়, মানে শাশুড়িই নিজে বলছে, মানে ওর কথা শুনে যেটা আমি বুঝলাম, বউ খারাপ নয়,
কিন্তু শাশুড়ি সেটা মেনে নিতে পারছে না, যে আগে ঘরে ঢুকেই মা কি করছো, মা টিফিন করো, কিন্তু ঘরে ঢুকে বলছে কি গো কি করছো, অনেক খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না, টিফিন করে দাও না। এটা তো ওর মা নিতে পারছে না। আমার ইম্পর্টেন্স কমে যাচ্ছে। ছেলের কাছে একরকম থাকা, ছেলে যেই চলে যাবে বউয়ের কাছে একরকম থাকা, বউয়ের সামনে মানে ছেলের সামনে বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। ছেলে ভাবতেই পারছে না যে এই মা যখন বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বিশ্বাসই করতে পারছে না যে আমার মা এরকম, অথচ তোমার সম্পর্কে তো একটা নেগেটিভ কথা বলে না, কত প্রি প্ল্যান করে চলা। এরকম ঘটনা প্রচুর আসে। আচ্ছা এইটা বলেনি, এসে বলছে আমার ছেলে আমাকে আর ভালোবাসছে না, আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, একটা ইনসিকিউরিটিতে ভুগছে। কি হয়েছে না, শ্বশুরবাড়ি নিয়ে মাতামাতি করছে, নতুন বিয়ে হয়েছে, 4-5 মাস হয়েছে, বিয়ে হয়েছে 4-5 মাসেই এই সমস্যা, তাহলে বছর গেলে কি হবে আমি জানি না। আপনি এমন কিছু করুন, ছেলে যেন শ্বশুরবাড়িতে না যায়, ওদের শ্বশুরবাড়ির সাথে বিচ্ছেদ করিয়ে দিন, ঠিক আছে? বাবা মাকে যেন দেখলে সহ্য করতে না পারে। আমি ফটো টটো সব নিয়ে এসেছি, মেয়েটার মা বাবার ফটো টটো সব নিয়ে এসছে, আমি সব নিয়ে এসেছি। আপনি এমন কিছু করুন যেন আমি যেটা বলবো সেটাই শোনে, আর বউকেও আমার কন্ট্রোলে করে দিন। বৌমার ছেলে আমি যা বলবো যেন সেটাই শোনে। আমার ছেলে, আমি অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, আমার হাজবেন্ড সেরকম কিছু করতো না। আমি টিউশনি করিয়ে, গান পড়িয়ে, অনেক কষ্ট করে আমার ছেলেকে আমি এত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আমি তখন বললাম কি পরিবর্তন করেছে, ছেলে কি বিয়ে করে আপনার সঙ্গে মিসবিহেভ করছে, মানে আমি এবার জানবো তো, কারণটা তো জানবো, তবে না আমার সুবিধা হবে। বলছে না এরকম কিছু না, বাড়িতে ঢুকলেই আগে যে মামুনি ছাড়া কিছু বলতো না, এখন ডাইরেক্ট বলছে যে ওকে খাবার দিতে, ছোট ছোট ব্যাপারে দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে। আগে বলতো মা তুমি মামুনি তুমি যাবে, আমি একটুখানি ওখানে যাবো, ফুচকা খাবো বা ওই করবো। এক একটা সন্তান না মায়ের সঙ্গে খুব বন্ধুর মতন মেশে, ঠিক আছে? এখন নতুন বিয়ে হয়েছে, এখন যদি তার মা এক্সপেক্ট করে থাকে 4-5 মাস বিয়ে হয়েছে তাকে নিয়ে সব জায়গায় যাবে, এটা সম্ভব নয়। আলটিমেটলি কি হচ্ছে, ছেলেটা জাতাগলে পিসছে। কোন দিকটা সে সামলাবে? বিয়ের পর মাকে স্পেস ছাড়তে হয়। তাহলে বিয়ে দিল কেন? আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছি, তাহলে বিয়ে দিল কেন? কোনো দরকারই ছিল না বিয়ে দেওয়া। পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরের বাড়ির মেয়েটা তার বাবা মা, মানে তার বুকের দুটো কলিজা, মা আর বাবা। ছেলেটারও তাই, ছেলে মেয়ে বলে তো কোনো আলাদা কিছু নেই, কিন্তু ছেলেটাকে তো তার মা বাবাকে 24 ঘন্টা দেখতে পাচ্ছে, মেয়েটা কিন্তু দেখতে পাচ্ছে না তার মা বাবাকে। দেখতে পাচ্ছে কি? পাচ্ছে না। তার দুটো প্রাণ, মানে দুটো কলিজা রেখে তার কাছে আসছে, তার ব্যবহার যদি সে এরকম আসে কোথায় যাবে? তার বাড়ি সে চোখের জল পড়া ছাড়া কিছু নেই। স্বামী যদি ভালো হয়ে যায় তো বেঁচে গেল, আর স্বামী যদি খারাপ হলো তো জীবন পুরো একদম শেষ, পুরো শেষ। মেয়েদের জীবনে স্বামী, বিয়ের আগে বাবা মনে করি সব থেকে বড় মাথার ছাদ, আর বিয়ের পর স্বামী। যদি ভালো হয় তো পেছন ঘুরে দেখতে হবে না, তুমি মনে করবে তুমি অনেক লাকি। আর যদি খারাপ হয়, যদি ক্যারেক্টারলেস হয়, মাতাল হয়, বা মা বাবার কথায় ওঠে বসে, তাও ক্যারেক্টারলেস হলে তবুও মনকে মানানো যায় যে ক্যারেক্টার খারাপ। মাতাল হলে তাও ভাবা যায় থাকো মাতাল, কিন্তু মা বাবার কথা শুনে বইয়ের উপর টর্চার যাদের সাথে হয়েছে তারাই জানে এটা কত ডিগ্রি টর্চার। সেই আন্দামানে সেই সেলুলার জেলের কালাপানির থেকেও বেশি কষ্ট হয়। এখন প্রত্যেক ঘরে ঘরে শাশুড়ি বৌমা এই ঝামেলা। কিন্তু বিশ্বাস করবে না, আমার কাছে আজকে আমি প্রায় 18 বছর, নিয়ার অ্যাবাউট হবে, খুব কম এরকম বৌমারা আসে যে শাশুড়িদের সঙ্গে সংসার করতে চায় না বা শাশুড়িদের ক্ষতি করতে চায়। কিন্তু 100 গুণ তার বেশি আসে যে শাশুড়িরা, মেয়েরা এসে বলে যে আমিও তো কারোর বাড়ির মেয়ে, আমি ক্ষতি চাইছি না, আপনি এমন কিছু করুন যেন আমার পর আমার কথা শোনে, আমাকে প্রচণ্ড, মানে আমি যদি কিছু বলি আমাকে বিশ্বাস করতে চাইছে না, কিন্তু দিদি বিশ্বাস করুন আমি এরকম করি না। আমি এরকমও হয়েছে শুভঙ্কর, মেয়েটা দারুণ নাচে, যখন সম্বন্ধ করলো তখন বললো যে হ্যাঁ আমি ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সার, এমন না যে
ওয়েস্টার্ন, যে আমি অ্যালাউ করব যে এটা এক একজনের গান, এক একজনের আঁকা, এক একজনের কবিতা, এক একজনের নাচ প্রিয় হয়, প্রাণ হয়, ভালোবাসে না, যে এটা আমার আর্ট। শাশুড়ি বন্ধ করে দিল, ননদ আর শাশুড়ি আমার কাছে এসছে, দিদি আমার শাশুড়ি, আমি চাই না, আমি এদেরকে নিয়েই থাকতে চাই, এমন কিছু করো না গো যাতে উনি রাজি হয়ে যায়। তোমার হাজব্যান্ড কি বলছে? বলে হাজব্যান্ড আমাকে পরিষ্কার করে দিল, মা দিদি রাজি না হলে আমি কিছু করতে পারবো না, আমি এই সংসারে ঝামেলা চাই না, তুমি তাহলে জিনিসটা ত্যাগ করো। তখন ও বলছে যে তোমরা তো জেনে শুনেই আমাকে বিয়ে করেছিল, সম্বন্ধ করে বিয়ে, তাহলে তুমি কেন করছো? এবার যদি মেয়েটা প্রোটেস্ট করে, মেয়ে খারাপ। ও সংসারের থেকেও তোমার এইসব আগে? আরে অন্যের কাছে আগে নয়, কিন্তু ওর কাছে অনেক আগে, কারণ এটাও ছোটবেলা থেকে ও এটাকেই ও একসেপ্ট করে এসছে। তো এইটা শেষ হলো না, এটার পরে উনি তো ফটো নিয়ে এসেছিলেন বললে তুমি। হ্যাঁ, যখন উনি ফটো নিয়ে আসলো যে ওর বিচ্ছেদ ফিচ্ছেদ এরকম করা, তো ওনাকে আমি বোঝালাম যে এরকম এটা এইসব ভাববেন না, মাথায় আনবেন না, নতুন বিয়ে হয়েছে একটা, যেটা হয়, আপনারাও তো নতুন বিয়ে করেছেন। আমি প্রথমে ওনাকে বোঝালাম, বলছি দিদি আমি সব বুঝতে পারছি, কিন্তু না আমি এটা মেনে নিতে পারছি না। তখন আমি, তাহলে আপনি বিয়ে দিলেন কেন? আপনাকে স্পেস ছাড়তে হবে, আপনি এটা আমার কাছে করুন, আমি যেটা আপনার জন্য করে দিতে পারি, যে মেয়ে বৌমা, ছেলে, আপনি, আপনার হাজবেন্ড, চারজনে মিলে খুব সুন্দরভাবে থাকবেন, চারজন একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং করে চলবে, এটা আমি করে দিচ্ছি। কোনোদিন আপনার উপরে কথা বলবে না, আপনি যদি ভুল করেন আপনার উপরে উত্তর দেবে না, সেটা কিন্তু হয় না। আপনি আপনি এরকম কোনো তন্ত্র বেরোয়নি যে এমন কিছু করব আপনি দিনের পর দিন অন্যায় করে যাবে আর ও মুখ বুজে সহ্য করে যাবে। একদিন না একদিন তার নেগেটিভিটি কাটবে আর সে ছবল মারবেই, হয়তো সাডেনলি কিছুদিন চুপ করে গেল, কিন্তু একটা সময় কাটবেই। এরম বউ মানে ওয়াইফরাও আসে যে আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিচ্ছে না দিদি, আমার বর, আমি যাকে প্রেম করে বিয়ে করেছি, সে বিয়ের আগে আমি ছাড়া কিছু বুঝতাম না, বিয়ের পরেও আমি ছাড়া কিছু বুঝতাম না, হঠাৎ আমার সাথে এরকম মিসবিহেভ করছে, মা যেটা বলছে সেটাই শুনছে, মায়ের কথাই শেষ কথা, এমন কি করেছে? এরকম বহু আসে, সত্যি হয়। ছেলের মা বাবারা না খুব পক্ষপাতিত্ব করে, মা বাবারাই সব থেকে বেশি পক্ষপাতিত্ব করে সন্তানদেরকে নিয়ে। শুনতে খুব খারাপ কথা হলেও এটা কিন্তু আমি যেই কথাটা বলছি খুব বাস্তব কথা। তুমি যদি বেশি ইনকাম করো, তোমাকে ইউজও সে তোমাকে করবে, কিন্তু তোমাকে সামনে দেখাবে ভালোবাসি, পেছনে ভালোবাসার কথা বলবে না। তোমার যে ক্ষতি করবে, যেই সন্তান একদম ঘটিয়া সেবি জঘন্যত্ব তাকে নিয়ে মানে সেই তার কাছে প্রিয় হবে। এরকমটাই তো আমরা দেখে আসি, কিন্তু এটা কেন হয়? কেন হয়? এখনকার দিনে না ভালো মানুষ থাকাটা খুব খুব মুশকিল, খুব মুশকিল। যার আছে তাকে যে ইউজ করছে সে তো খুব ভালো মনের মানুষ, তারা কিন্তু বোঝে জানো যে আমাকে ইউজ করছে, কাউ কিছু বলতে পারে না। আর বাবা মারাই সব থেকে বেশি পলিটিক্স করে ভাই সন্তানদের মধ্যে। আমরা বলি বাবা মা ভগবান, হ্যাঁ বাবা মা ভগবান, কিছু কিছু বাবা মার কথা বলছি, সবার কথা বলছি না। ব্যতিক্রম তো সব কিছুরই আছে, বুঝেছ? আমরা বলি যে বৃদ্ধাশ্রম হয়, তার কারণ হচ্ছে সন্তান খারাপ। এরকম অনেক অনাথ আশ্রমও পড়ে আছে। অনাথ আশ্রম কেন হলো? কিসের জন্য হচ্ছে? বৃদ্ধাশ্রমও যেমন আছে, অনাথ আশ্রমও তো আছে। ঠিক, কেন হলো অনাথ আশ্রম? ঠিক কথা, এটা আমরা অনেকেই তলিয়ে দেখি না এই বিষয়টা নিয়ে, তাই না? আমাদের কৃষ্ণ ঠাকুর এমনই একজন যে মহাভারত তৈরি করে দিল। পলিটিক্স এমন জিনিস, কৃষ্ণ কি পারতো না? কৃষ্ণ চাইলে তো মহাভারত হতোই না। হতো কি? দিনকাল যা পড়ছে, মানুষ আর মানুষই নেই। কারোর ভালো সহ্য করতে পারবে না, ছেলে বউয়ের সাথে ভালো আছে সহ্য করতে পারবে না, বউ ছেলের সাথে ভালো আছে সহ্য করতে পারবে না, কিন্তু সেই শাশুড়ি মেয়ে জামাইয়ের সাথে ভালো আছে ভীষণ খুশি।
কিন্তু ছেলে বউ ভালো থাকলে সহ্য করতে পারবে না। তার মানে আমার ছেলেকে কিছু করেছে, বশ করেছে, যার জন্যই আমার ছেলে আর আমাকে ভালোবাসে না, আমাকে পাত্তা দেয় না। ছেলে ভালোবাসে, সব সময় ভালোবাসে। পরের বাড়ির মেয়েটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তার মানে এই না যে সেই মেয়ে কিছু করেছে। সারা জীবন বাবা মা বেঁচে থাকে না, শেষ দিনের সাথী হয় বউ বা স্বামী। আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে একটা সাইকেলের দুটো চাকা। একটা যদি কোনো কারণে ভেঙে যায়, সামনেরটা যদি ভেঙে যায় পেছনটা চলবে না, পেছনেরটা ভেঙে গেলে সামনেরটা চলবে না। আচ্ছা, আর একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছা করছে তোমার কাছে, সেটা হচ্ছে যে বর্তমান দিনে পরকীয়া এত বেড়ে গেছে কেন? লোভে, জাস্ট লোভ। ছেলেরা পরক্রিয়া করে মেয়েদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করবে বলে, মেয়েরা ছেলেদের সাথে পরক্রিয়া করে পয়সা নেওয়ার জন্য। খুব কম এরকম আছে যে মানসিক শান্তি, যে নিজের একদম খুব পরিষ্কার কথা হচ্ছে স্বামী ভীষণ ভালো, দেবতা তুল্য স্বামী, সেরম মানুষকেও দেখেছি পরক্রিয়া করতে। বউ সংসারী ছাড়া, বউ সংসারী, সংসার ছাড়া কিছু বোঝে না, বাচ্চা ছাড়া কিছু বোঝে না, স্বামী ছাড়া কিছু বোঝে না, তাদের বরকেও দেখেছি পরক্রিয়া করতে। দেখেছি মিন্স আসে সেই জানতে পারি। কত ছেলে এরকম আমার চেম্বারে, শিয়ালদা চেম্বারে এরকম কত এসছে, আমার বউ ভীষণ ভালো, আমি আমার বউয়ের সম্পর্কে কোনো বলতে পারছি না, আমি জড়িয়ে পড়েছি। কি দেখে জড়ালো? অন্যের বাড়ির বউ তোমার কাছে কি করে প্রিয় হলো, বা অন্যের বাড়ির স্বামী তোমার কাছে কি করে প্রিয় হলো, অন্যের প্রিয়জন তোমার প্রিয়জন কি করে হয়ে গেল, অন্যের স্বামী যার ভালোবাসা, যার স্ত্রী স্বামীকে ভালোবাসে, অন্য লেভেলে দেখে, হঠাৎ করে তুমি তোমার কাছে সে প্রিয় কি করে হলো? হতে পারে না, হতে পারে না। খিদে পয়সার ছেলেরা করে ফিজিক্যাল রিলেশন জন্য। একদম এখনকার যা দিনকাল পড়েছে, আমার বলতে একটুও দ্বিধা নেই, পরক্রিয়া মানে জাস্ট ফিজিক্যাল রিলেশন ছেলেরা করে মেয়েদের সাথে, আর মেয়েরা করে টাকা পয়সার জন্যে। বাড়িতে গিয়ে স্বামীর সাথেও ফিজিক্যাল রিলেশন করছে, আবার বাইরে গিয়ে পরক্রিয়াতে তার সাথেও ফিজিক্যাল রিলেশন হচ্ছে। বা যেই পুরুষ মানুষটা করছে সেও বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছে কোনো একটা সময়, আবার বাইরেও রিলেশন করছে। তাহলে সে কি কাউকে ভালোবাসে? একটা মনে দুজন হতে পারে? কত ঘর ভাঙছে জানো এই পরক্রিয়াতে, কত ঘর ভাঙছে জানো, কত ভালো ভালো ছেলেরা, কত এরকম আছে ভীষণ ভালো ছেলে মেনে নিচ্ছে সন্তানের মুখের দিকে তাকিয়ে। আবার যারা পাচ্ছে না তারা একদম পাগল হয়ে যাচ্ছে, বিশ্বাসই করে উঠতে পারছে না। আর এত পরক্রিয়ার একটাই কারণ, অতিরিক্ত বিশ্বাস আর সোশ্যাল মিডিয়া, ফোন। আমাদের মা বাবাদের, মায়েদের সময় ফোন কোথায় ছিল গো? আগেকার দিনেও তো বাবা, মানে এখন নতুন একটা নাটক শুরু হয়েছে, এটা তুমি খুব শুনবে, অ্যাডজাস্ট হচ্ছে না। অ্যাডজাস্ট হচ্ছে না মানেই ছেড়ে দাও, আর নয় ওর সঙ্গে আমি মানসিক শান্তি পাচ্ছি না, আমি ওর সঙ্গে ঠিক মতন মানিয়ে চলতে পারছি না, ও আমাকে বোঝে না, সবসময় ঝামেলাঝাটি করে, অশান্তি আছে, আমি শান্তি চাই। শান্তি পেতে বাইরের মেয়ে, শান্তি পেতে বাইরের পুরুষ মানুষ। তুমি যেই পুরুষ মানুষটাকে পছন্দ করছো, আলটিমেটলি সেও তো তার বউকে ঠকাচ্ছে। বা যেই পুরুষটা তুমি যেই মেয়েটার কাছে শান্তি খুঁজতে যাচ্ছ, সেও তো তার স্বামীকে ঠকাচ্ছে। তাহলে যে নিজের স্বামীকে ঠকাতে পারে, যে সে নিজের বউকে ঠকাতে পারে, সে তোমাকে ঠকাচ্ছে না, তার কি গ্যারেন্টি আছে? আর এখন তো খুব একটা হট ব্যাপার, ডিভোর্স, সামনেই ডিভোর্স, আমি ওর সঙ্গে হ্যাপি না, আমি ওকে ছেড়ে দিতে পারলে। আদৌ ডিভোর্স নয়, মিথ্যা কথা বলে ফাঁসানো। ছেলে মেয়েকে ফাঁসাচ্ছে, মেয়ে ছেলেকে ফাঁসাচ্ছে, টাইম পাস। এরা শুধু, আগে কি হতো, ফ্লটিং হতো, ফোনের মধ্যে মিস কল হয়ে গেলে আগে ফ্লটিং হতো, ভুলবশত একবার দুবার ফোন হয়ে গেল। এখন তো সোশ্যাল মিডিয়া এমনই হয়ে গেছে, ভিডিও কলিং, চ্যাটিং, ফেসবুক লাইভ থেকে শুরু, মানে নানা রকমভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াটা ইজি করে ফেলেছে। আর পরক্রিয়াতে ঘর ভাঙছে এভাবে যে নিজের, তোমাকে আমি বলছি, কালীঘাট চেম্বারে এসছে, মেদিনীপুরে থাকে,
মেদিনীপুর থাকে, কোথায় থাকে আমার ঠিক অতটা মনে পড়ছে না, মোটমাট কালীঘাট চেম্বারেই এসছে। হ্যাঁ, মেদিনীপুরেই থাকে বাবা মা। কলকাতায় দিদির কাছে এসছে, ঠিক আছে, কলকাতায় দিদির কাছে এসছে, এখানে থেকে পার্লারের কাজ করবে, পার্লারের ট্রেনিং নিচ্ছে, ভালো একটা কোনো ইনস্টিটিউট, আমি নাম নিচ্ছি না, করছে। দিদির কাছে থাকছে, দিদির জামাইবাবুর কাছেই থাকে। দিদি হয়তো 2 বছরের কি 3 বছরের, একটু বড় হবে। থাকতে 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 সেই জামাইবাবুর সাথে প্রেম হয়ে গেছে, সে প্রেগনেন্ট। ওর দিদি জানতে পেরে পাগলের মতন করছে। আমি কি সর্বনাশ তুই আমার করলি। এখন কি হয়েছে, দিদি এসছিল আর ওর মাটা এসছিল, আপনি এমন কিছু করুন যেন মেয়ে আমার এক মেয়ের ঘর ভেঙে যাচ্ছে। কিন্তু ওই মেয়েটাও কিন্তু প্রেম করে একটা ছেলের সাথে, প্রেগনেন্ট হয়েছে, সেই ছেলেটা সেটা জানে না, কিন্তু প্রেগনেন্ট, এখন বর্তমানে সে প্রেগনেন্ট, মানে আর্লি সবে ধরা পড়েছে। এখন ধরা পড়েছে বলেই প্রেশার করছে আমাকে বিয়ে করতে হবে, মানে জামাইবাবুকে। হ্যাঁ, জামাইবাবুও চাইছে বিয়ে করতে। এই মেয়েটার কি হবে, একটা 3 বছরের ছেলে আছে, এই মেয়েটার কি হবে? মেয়েটা আর মাটা পাগলের মতন হাতে পায়ে ধরছে, আপনি কিছু একটা করুন। আমার তো আনম্যারিড মেয়ে, ওর এরকম পরিস্থিতিও এখন জামাইবাবুকে বিয়ে করতে চাইছে, আমার এই মেয়ের কি হবে? বলছে দিদি আমি ভাবতেই পারিনি। তখন আমি বললাম তোমায়, মানে ও যে বলছে এগুলো অবাস্তব কিছু না, এখন এগুলো ঘরে ঘরেই হয়, বেশিরভাগ আমি দেখছি। তার আমি টেনশন করো না, আমি করে দিলাম, এখনো করে দিলাম, মানে রিসেন্ট ঘটনা বলছি, এখনো রেজাল্ট। এখানে আমি একটা জিনিস তোমায় জিজ্ঞাসা করছি, ধরো এই যে ক্লায়েন্টটা তোমার কাছে এলো পরকীয়া নিয়ে, তোমাকে একটা কিছু করে দিতে বলছে, তো এরকম কোনো দর্শক যদি তোমার কাছে যায়, মানে যার লাইফে এরকম ঘটনা ঘটেছে, এগুলোকে কিওর করা যায়, মানে ঠিক করা যায়? 100% যায়, মানে পরকীয়া ঠিক করা যায়? পরক্রিয়া 100% ঠিক করা যায়। কোনগুলো ঠিক করা যায় না বলে দিচ্ছি। ধরো তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের 1 বছর 1.5 বছর কোনো ফিজিক্যাল রিলেশন নেই, কোনো ইন্টিমেট নেই, তোমরা একে অপরের, ও বাপের বাড়িতে আছে, ও শ্বশুর বাড়িতে আছে, ও ধরো তোমার সঙ্গে তোমার মানে কথা বলছি, ধরো একটা ছেলে একটা মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, কোনো কারণে পরক্রিয়া করতে ধরা পড়ে গেছে, কিন্তু বউটা রাগমাগ করে তার বাপের বাড়ি চলে গেছে, ছেলেটা তার বাড়িতেই আছে। ওদের দুজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা কিচ্ছু নেই, বছর হয়ে গেল, হঠাৎ করে চাইছে সে যেন ওর সাথে ব্রেকআপ হয়ে যাক, অথচ এর সঙ্গে ভালো মতনও জড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে আমি বিচ্ছেদটা করবো কি করে? হবে না, কখনো হবে না। 2 বছর 5 বছরের রিলেশনশিপ ব্রেকআপ হবে কি করে? হয় এক বাড়িতে থাকলে করা যায়, কিন্তু কোনো রকম সে তার মতন আছে এরম হয় না, এরম বশীকরণও হয় না, এরকম যেমন বিচ্ছেদও হয় না, সেরম ধরো তোমার একজনকে পছন্দ হয়েছে, বা তোমার বউ বাপের বাড়ি চলে গেছে, যে 4-5 বছর হয়ে গেছে, তোমার সঙ্গে কোনো দেখা নেই সাক্ষাৎ নেই, হঠাৎ তোমার মনে পড়েছে, তুমি ঘুম থেকে জেগেছো, আমার বউকে এবার আমার দরকার, আমার লাগবে, তো আপনি কত টাকা দেবেন? আমি 1 লাখ টাকা পর্যন্ত আপনাকে দিতে রাজি আছি, আপনি আমার বউকে এনে দিন। হবে না। এরকম আমার কাছে এসছে শিয়ালদা চেম্বারেই এসছে, তো ওনার বউ ওনার সঙ্গে অনেক দিন ডিটাচ, প্রায় 3 বছরের ডিটাচ। আমাকে বলছে, আমি তাহলে এতদিন আপনি কি করছিলেন? বলে এতদিন আমি ভাবলাম যে ঠিক আছে দরকার নেই, আমি পারবো একা, কিন্তু আমার তো বয়স হচ্ছে, আমার মনে হয় আমার একটা সাথীর প্রয়োজন। আমি যে হবে না, কোটি টাকা দিলেও এটা কেউ করে দিতে পারবে না, সম্ভবই না। একটা মানুষের মন ঘোরানো এত সহজ নয় ভাই। তাহলে কোন পরকীয়াগুলো ঠিক করা যাবে? পরক্রিয়া সব, আমি তোমার ওয়াইফ যদি কারোর সাথে রিলেশনে থেকে থাকে, তুমি যদি তার প্রমাণ পাও যে আমার হাজবেন্ডের সঙ্গে একজনের রিলেশন আছে, তুমি আমার কাছে আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রিলেশন ব্রেকআপ হবে হবে হবে। আনএক্সপেক্টেড আমি কিছু করতে পারবো না, সম্ভব নয়। এরকম বহু এক্সাম্পল আছে, আমি করেছি এবং তাদের রেজাল্টও তারা পেয়েছে। কিন্তু 1 বছর আগে 2 বছর আগে মেয়ে বাপের বাড়িতে আছে, ছেলে তার বাড়িতে আছে, মেয়ে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, তোমার এখন মনে পড়েছে তোমাকে তোমার সেই মেয়ে চাই, সম্ভব? জিনিস তো লাগবে, শুধু নাম আর গোত্র দিয়ে তো কাজ হয় না, নাম আর গোত্র দিয়ে তো কাজ হয় না। আচ্ছা, এই পরকীয়ার সাথে
কি বাস্তু দোষের কোনো ব্যাপার থাকে? মানে বাস্তু দোষের কারণে কি এরকম পরকীয়া হতে পারে? হ্যাঁ, আমি তোমায় একটা কথা বলছি। আমার কাছে এসেছিল এয়ারপোর্ট থেকে একজন এসেছিল, এয়ারপোর্টের ওখানে থাকে, মা আর বাবা। মেয়ে ভীষণ ভালো, মেয়ে খুব সংসারী, ছেলেও ভীষণ ভালো, ছেলে খুব সংসারী। 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, 3 বছর কোনো ঝামেলা ঝাঁটি অশান্তি কিচ্ছু হয়নি। মানে ওদের মতন হ্যাপি কাপল কিছু নেই। ওরা একটা জমি কিনে বাড়ি করেছে, জমি করে বাড়ি করার পর থেকেই 6 মাস পর থেকেই ওদের মধ্যে তুমুল অশান্তি, তুমুল অশান্তি, ডিভোর্সের খাতায় চলে গেছে না। আমার কাছে যখন ওরা আসে আমি বললাম ছক তো ভীষণ ভালো, প্রথমত ডিভোর্স নেই, এই ডিভোর্স ফাইল করেছে মানে এই যে ডিভোর্স হবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ ওদের ছকেই ডিভোর্স নেই, আচ্ছা। ডিভোর্স হবে না। আমি বললাম আপনি বাস্তুর মাটি নিয়ে আসুন, আপনার বাস্তু প্রবলেম আছে। যবে থেকেই বাড়িতে ঢুকেছে তবে থেকেই সমস্যা তৈরি হয়েছে। বাস্তু একটা আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস। বাস্তুই পারে জিরো থেকে হিরো বানাতে আর হিরো থেকে জিরো করতে। বাস্তু, তুমি যদি ভুল জায়গায় দোকান কেনো, রানিং দোকান, ধরো তোমার একটা ব্যবসা আছে, রমরমাট চলছে, নিজের, ধরো তুমি একটা অন্য জায়গায় ব্যবসা খুলেছো, ধরো টানা এত বছর তুমি তো সেই জায়গাটায় ব্যবসা কিনছো, সেটা হয়তো বাস্তুটা ভালো, তোমার চলে গেছে, তুমি মনে করছো এই ব্যবসাটাকে আমি আরেকটু বড় করি বা অন্য জায়গায় শিফট করি। এরমও হয়েছে, কসমেটিক্সের দোকান সেম, ওরা অন্য জায়গার একটা সামনে ফ্ল্যাট হচ্ছে, ওখানে শিফট হতে গেল, দেন বিজনেস জিরো হয়ে গেল, আস্তে 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 ঘাটাতে চলতে গেল। কিন্তু ঠিক তার অপোজিটেই তার বিজনেস ভালো চলছিল, রামরামাট চলছিল। বাস্তুতে প্রবলেম। বাস্তু খুব 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 ইম্প্যাক্ট ফেলে একটা সংসার, ডিভোর্স, স্বামী স্ত্রীর অশান্তি, বাচ্চা কাচ্চা, পড়াশোনা, রোগ ব্যাধি, সব। বাস্তু একটা আমাদের জীবনে অনেক 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 বড় ব্যাপার। পরক্রিয়াও বাস্তুর জন্য হয়। বাড়িতে ঢুকলেই ঝামেলা ঝাঁটি অশান্তি সহ্য হচ্ছে না, তখনই তো মানে নেগেটিভ এনার্জি কাজ করে, নেগেটিভ এনার্জি কাজ করে। বাস্তু খুব ভাইটাল জিনিস। ওই জন্যে এখন আমি বলি যে যখন কেউ বাড়ি, দেখো ফ্ল্যাট করলে সম্ভব না, কিছু বেসিক জিনিস ফ্ল্যাটে এখন কিছু কিছু প্রমোটাররা দেখিয়ে দেয়, কিন্তু শুধু ওইটুখানি বেসিক করলে হবে না। কিন্তু এখন খুব সবথেকে ভয়ঙ্কর হচ্ছে নর্থ ইস্ট, ওটা যদি একটু সামলে নিতে পারে বাদবাকি রেমেডি করা যায়, কিন্তু নর্থ ইস্টের কোনো রেমেডি নেই, কোনো রেমেডি নেই। বাস্তুদেবতার মাথা থাকে, কোনো রেমেডি নেই। আমি নর্থ ইস্টে সবসময় বলি, মানে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণের কথা বলছি, সবসময় ঠাকুর রাখতে। ওখানে ভারী কিছু রাখাই যাবে না, ফাঁকা রাখুন, ঠাকুর না রাখলে ফাঁকা রাখুন। সব থেকে তো ভালো জায়গায় ঠাকুর রাখুন। বাস্তুতে বৃহস্পতিবার করে আমি যেটা আমার মনে হয়, আমি আমার আগেও অন্য কোনো পডকাস্টে বলেছি, ঠিক হলো বলাটা, অন্য কোনো পডকাস্ট, আমি এর আগে অনেকবার বলেছি যে বৃহস্পতিবার তুমি একটু খড়ি মাটি, একটু গঙ্গা জল, দেখবে দশকর্মার দোকানে গোমূত্র গচনা পাওয়া যায়, একটু একটু করে নিয়ে একটু হলুদ দিয়ে, হলুদ দেখবে আগেকার দিনে না চৌকাঠ থাকতো, ফ্ল্যাটে হয় না, যদি কোনো মার্বেল মিস্ত্রিকে দিয়ে একটুখানি যদি বলে একটু চৌকাঠ করে দিন না এন্ট্রির মুখটায়, চৌকাঠ, ওই চৌকাঠে যদি একটু লেপে দেওয়া হয়, এত ভালো পজিটিভ এনার্জি, কোনো নেগেটিভ এনার্জি ভেতরে কাজ করতে পারবে না। একটু গোচনা, একটু গোমুত, মানে যেটাকে একটু ঘুটে বলা হয়, একটু গোলাপ জল, একটু অগরু, আর হচ্ছে খড়িমাটি দিয়ে যদি একটু এই জায়গাটা একটু, মানে যে দুয়ারটা আছে ওখানে যদি একটু করে দেওয়া হয়, খুব পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, খুব পজিটিভ রেজাল্ট। দারুণ রেমেডি দিলে তুমি এটা। বাস্তু আমাদের জীবনে, বাস্তুতে আমি এরকমও দেখেছি, ভালো সন্তান, বাবা ট্রান্সফারেবল জব, বাবা দুর্গাপুরে থাকতো, রেলে চাকরি করতো, সন্তান পড়াশোনায় বিভৎস, যেই কলকাতায় ট্রান্সফার হলো, যত সম্ভব বেহালাতে ট্রান্সফার হয়েছিল, ছেলেটা সাডেনলি নেশাগ্রস্ত হতে শুরু করলো, বাড়িতে ঢুকলেই গালাগালি, খিস্তাখিস্তি, নেশা, ওপেন নেশা করা, ওদের মানে আকাশ পাতাল, মানে ওদের মাথায় বাজ পড়ে যাওয়ার মতন পরিস্থিতি।
যে হঠাৎ এটা কেন হলো, ছেলের কেন এরকম করছে, ছেলে তো ভালো ছেলে, একা একা থাকছে, ঘর অন্ধকার করে থাকছে, গালাগাল, পড়াশোনায় মন বসছে না, মা বাবাকে তেড়ে তেড়ে মারতে যাচ্ছে, ঠিক আছে, নেশা, শুকনো নেশা করতে শুরু করে দিচ্ছে, কোথা থেকে বদ বন্ধু পেয়ে গেছে। বাস্তু আমার কাছে এসছিল, আমি বাচ্চার দেখে বললাম ইমিডিয়েটলি বাস্তু চেঞ্জ করুন, কিচ্ছু করতে হবে না, আমাকে 1 পয়সা দেবেন না, আমাকে যে ভিজিটটা দিয়েছেন এতটাই রাখুন, ইমিডিয়েটলি বাস্তু চেঞ্জ করুন। বলছে ম্যাডাম আমি তো কিনে ফেলেছি ফ্ল্যাট, আমার রেন্ট না, আমার ফ্ল্যাট, আমি মানে ওন। তখন বললাম তাহলে আপনি বাস্তুর কাজ করান, বাস্তুর আপনার কাজ করাতে হবে, নইলে আপনি পারবেন না। উনি আমাকে বললো তাহলে আমি কি করবো, আমি বলছি, এটাতে আপনি তারাপীঠে গিয়ে কাজ করবেন না, এটা আপনার নিজের বাড়িতে করুন। সব কাজ তারাপীঠে গিয়ে হয় না। অনেকের ধারণা তারাপীঠে গেলেই সব কাজ হয় না, সব কাজ তারাপীঠে হয় না, কিছু কিছু কাজ নিজের বাড়িতেই করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি ইন্টারাপ্ট করছি এখানে, সেটা হচ্ছে যে তাহলে তুমি বললে যে বাস্তুর জন্য পরকীয়ার হতে পারে বা এফেক্ট করে পরকীয়ায়। বাস্তুর জন্য পরক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে এফেক্ট করে, কারোর তো ক্যারেক্টারই আছে অসভ্য, কারোর তো ক্যারেক্টারই নোংরামি। সবসময় কি বাস্তুর উপর দোষ দিলে হবে? জিন যদি প্রবলেম থাকে তার তো স্বভাবই খারাপ। সবসময় বাস্তুর দোষের কিছু কিছু ক্ষেত্রে বলছি, খুব ভালো স্বামী বা খুব ভালো বউ, খুব ভালো সংসারী হঠাৎ নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন এতদিন হয়নি এখন কেন হচ্ছে, বা অন্য জায়গায় এসে দেখছে স্যার এরকম নেগেটিভ রেজাল্ট আছে, তখন ধরে নিতে হবে নিশ্চয়ই সামথিং রং। কিন্তু তুমি বাপের বাড়িতে আছো বা তুমি তোমার বাড়িতে যেখানে জন্মগ্রহণ করেছো সবাই ভালো আছে, তাদের উপর এফেক্ট পড়ছে না, তোমার উপর এফেক্ট পড়ছে, তোমার সবই ভালো, অথচ তুমি নেগেটিভ রেজাল্ট দিচ্ছ, তুমি পরক্রিয়ায় করছো, তুমি জেনে শুনে করছো, বদমাইশি করে করছো, তোমার ক্যারেক্টার খারাপ। আর জিনগত সমস্যা, রক্তে থাকে নোংরামি। আমার এই কথাগুলো শুনে অনেকেই নেগেটিভ রেজাল্ট করবে আমি জানি, তাতে আমার কিছু যায় আসে না, কারণ যাদের উপর দিয়ে যেই মেয়েদের উপর দিয়ে ঝড় যায় তারা জানে, বা যেই ছেলেদের উপর দিয়ে যায় তারাই জানে। কত এরকম হয়েছে পরক্রিয়া করছে, নিজের বাচ্চার পড়াশোনার খরচা দেয় না, বা কত এরকম মেয়েরা আছে পরক্রিয়া করছে, ছেলেটার বাচ্চার ঘুরে দেখে না, সে কি খাচ্ছে না খাচ্ছে, ঠাকুমা ঠাকুরদার হাওয়ালে দিয়ে দিল, কি মামা মামির কাছে দিয়ে দিল, বা দিদা দাদুনের কাছে দিয়ে দিল। সবসময় এখন পরক্রিয়াটা এতটাই নোংরা হয়ে গেছে, ঘরে ঘরে তুমি 100খানা ঘর দেখো, তার মধ্যে মানে 97টা ঘর পরক্রিয়া। আর এমন অ্যাটিটিউড দেখাবে সামনে, তাদের মতন ভদ্র নিপাট কিছু হয় না, ভেতরটা ততটাই এদের নোংরা। একটা মেয়ের ঘর ভাঙছে, কিন্তু তুমি যেটা বললে দিদি নিজের, একটা মেয়ের ঘর ভাঙছে। একটা মেয়ে যখন বিয়ে করবে বলে আসে, কত স্বপ্ন নিয়ে আসে, ছেলেগুলো ঠকিয়ে যাচ্ছে, কলিকের সাথে রিলেশনশিপ, শালির সাথে রিলেশনশিপ। এখন এটা বেশি অফিস কালচারে দেখা যায় প্রচুর। আর এখন এটাকে খুব স্ট্যান্ডার্ড মনে করছে, এটা একটা মানে দেখাচ্ছে এটা একটা স্ট্যাটাস মেনটেন, কিন্তু বুঝছে না যে সহ্য করছে তার উপর দিয়ে কি ঝড় ঝাপটা যাচ্ছে, মৃত্যু সমান কষ্ট পায়। একটা মেয়ে যদি জানতে পারে তার স্বামীর কারোর সাথে রিলেশন আছে, সে যখন জানতে পারবে তার মৃত্যু সমান কষ্ট হয়। এরকম বহু ক্লায়েন্ট আসে আমাদের সামনে, যখন কথা বলে না, কথা বলতে পারে না, পাগলামি শুরু করে, পাগলামি, ওকে দেখলে রীতিমতন আমার কষ্ট হয়। প্রথমে তো বলি মেরে দিবি, হাতের সামনে যে আসবে মেরে দিবি, বলছে দিদি আমি সহ্য করতে পারি না, আমার সামনে আমি শুয়ে আছি, আমার যখন জানাজানি হয়ে যায় আরও যেন ওরা আরও বেশি ফিরোসাস হয়ে দাঁড়ায়, একদম তখন ওপেন টু অল করতে থাকে। যতদিন লুকিয়ে আছে তবুও রাগ ঢাক থাকে, যখনই জেনে যায় ওপেন হয়ে যায়, ওপেন একদম ওই দিকে মুখ ফিরে এই দিক মুখ ফিরে চ্যাটিং করছে হোয়াটসঅ্যাপে। আরে বোঝা তো যায়, ও বলছে দিদি লাইট জ্বলছে, লাইটটাকে তো আর আটকানো যায় না। মোবাইলে যখন চ্যাটিং করে লাইটটাকে তো আটকানো যায় না। কি পরক্রিয়া করে এখন প্রত্যেকটা, এটা 2027 পর্যন্ত চলবে, 2027 পর্যন্ত, 25-এ প্রচুর ডিভোর্স হয়েছে, ঠিক আছে, প্রচুর ডিভোর্স হয়েছে, 2027 পর্যন্ত এটা যাবে, তারপরে গিয়ে আবার একটু ঠিক হবে, মানে 27 অবধি এটা কিছুটা জানো তো ছকেরও ব্যাপার থাকে, ছক না ছাড়া কিছু সম্ভব না, ছকেরও কিছুটা একটা ইম্প্যাক্ট আছে। পরকীয়া হচ্ছে একটা ক্যান্সারের মতন, মানে কিছু কিছু আছে যে একটু, সবার ক্ষেত্রে বলছি না, 100-এর মধ্যে 5% এরকম আছে যারা প্রত্যেকে মানে প্রকৃত কষ্ট পায়, যে তারা সত্যি একটা সাথীর প্রয়োজন হলে মানসিক শান্তি পায়, আর বাদবাকিগুলো যেগুলো হচ্ছে সবই নোংরামি।
তোমার থেকে বেটার পাবে, তোমাকে ফেলে দেবে। এদিকে যার সঙ্গে আছে তার বইয়ের জীবন তো শেষ করে দিল, তার ঘরও শেষের মুখে। এরকম ঘর সংসার সব ভেঙে। এরকম হয়েছে যে ডিভোর্স হয়ে গেছে পরক্রিয়াকে, কিছুদিন পরে তাকেও ছেড়ে দিল। এইগুলো কিসের বলবো? এগুলো লোভ বলবো না? লোভ। আজকের মতন সময় আমাদের এখানেই শেষ। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। আপনারা যারা দিদির সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো দিদির নাম্বার যাচ্ছেই এবং ডেসক্রিপশন বক্সেও দিদির নাম্বার দেওয়া আছে। দিদি বলেই দিয়েছে কখন যোগাযোগ করতে হবে এবং কিভাবে বুকিং করতে হবে। দিদির চেম্বার বিভিন্ন জায়গাতে আছে, আমাদের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় দিদির চেম্বার আছে। তাই আপনার যেটা সুবিধা হবে সেখানে যোগাযোগ করতেই পারেন সেই চেম্বারে। সাথে একটা কথা বলবো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে দিদির উদ্দেশ্যে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমরা পৌঁছে দেবো দিদির কাছে। পরবর্তী এপিসোডে আপনারা সেই উত্তর পাবেন। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে, ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।